দেখুন, নিটের প্রশ্নপত্র ফাঁস এটা এখন একটা বাৎসরিক বিষয় হয়ে গেছে। আমরা এখন সেই অধিকার চেয়ে যখন কোনো প্রোটেস্ট করার চেষ্টা করছি, যখন কোনো আন্দোলন তৈরি করার চেষ্টা করছি, তখনও প্রশাসন, পুলিশ বা আধিকারিকরা, সরকারি আধিকারিকরা যেভাবে আমাদের সাথে ব্যবহার করছে, তাতে প্রায় মনে হচ্ছে যেন আমরা গণতান্ত্রিক দেশে বাসই করি না। এবং এই জন্য দিল্লি পুলিশকে জানায়, ধিক্কার জানায়। ওরকম কুম্ভ মেলার মতো সারা ভারতবর্ষ থেকে ট্রেনে করে ছাত্রছাত্রীরা এলে, বেকার যুবক যুবতীরা এলে সংসদ অভিযানটা ঠিকঠাক হবে। ভাই ভাই, এটা মডেল না খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। দূর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। সোনাম ওয়াংচুককে একেবারে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। তার পরিবারের সঙ্গে সেইটুকু কমিউনিকেশনও করা হচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। একাধিক অভিযোগ, কি বলবেন? দেখুন, আমার তো খুবই মনে হয় যে যদি তার স্বাস্থ্য নিয়ে এতটাই চিন্তিত থাকতো প্রশাসন, তাহলে সর্বপ্রথম এসে যন্তর মন্তরে তার সঙ্গে একটা কনভারসেশন ইনিশিয়েট করতো। যার স্বাস্থ্য নিয়ে আমি চিন্তিত, যিনি 20 দিন ধরে অনশনে রয়েছেন, তাকে যেভাবে ম্যানহ্যান্ডেল করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, কোনো স্ট্রেচার ছিল না, কোনো ডক্টরের সেই রকম ব্যবস্থা ছিল না, প্যারামিলিটারি ফোর্স নিয়ে আসা হয়েছে একজন অনশনরত মানুষকে নিয়ে যাওয়ার জন্য। তাতে তো মোটামুটি মনে হচ্ছে যে প্রশাসন একটা ইঙ্গিত দিতে চাইছেন, ভয় দেখাতে চাইছেন যে তাদের বিরুদ্ধে প্রশ্ন করলে সেই প্রশ্নকে বেশি দিন টেনে রাখা যেতে যাবে না। যিনি ওয়াইফ, যিনি তার অ্যাবসলিউট ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার, তাকে বলা হচ্ছে একটা অন্য ক্যালকুলাস, তার একটা পটাশিয়ামের, কিন্তু তাকে রিপোর্ট হাতে দেওয়া হচ্ছে না। তার ওয়াইফকে গিয়ে রীতিমতো সাফদারজাং হাসপাতালে ঝামেলা করতে হচ্ছে এটা বলতে যে আমার কনসেন্ট ছাড়া যাতে সোনাম ওয়াংচুককে কিছু না খাওয়ানো হয়। এই ডিটেনশন ঠিক মধ্যপ্রদেশের যে ট্রাইবাল আন্দোলন চলছিল, আদিবাসীরা যে আন্দোলন করছিলেন, তারা চিতার উপর শুয়ে যে আন্দোলন করছিলেন, সেখানকার যে অ্যাক্টিভিস্ট, তাকেও ইলিগালি ডিটেন করা হয়েছে এবং একই জিনিস বলা হয়েছে। একইভাবে বলা হয়েছে যে তার সুরক্ষা, তার মেডিকেল স্যাংশনের জন্য তাকে সেখানে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তাকে অ্যারেস্ট করার পরেই সেখানকার যে চিতা ছিল সেই চিতাগুলোকে ভেঙে দেওয়া হয়। সুতরাং আন্দোলনকে তছনছ করে দেওয়া হয়। যন্তর মন্তরেও সেটাই করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আরও বেশি মানুষ ছিলেন বলে হয়তো সেটা এখনও করে ওঠা যায়। সুতরাং এই জিনিসগুলো বারবার আমাদেরকে মাথায় রাখা দরকার, যাতে আমাদের এই প্রশ্ন করার, চিন্তা করার যে শক্তিগুলো, সেইটা হারিয়ে না যায়। ওরকম কুম্ভ মেলার মতো সারা ভারতবর্ষ থেকে ট্রেনে করে ছাত্রছাত্রীরা এলে, বেকার যুবক যুবতীরা এলে সংসদ অভিযানটা ঠিকঠাক হবে। এবং সেই সংসদ অভিযানে সংসদের প্রত্যেকটা দরজার কাছে গিয়ে বসে থাকতে হবে, যাতে ভেতরেই ওনারা বসে থাকে। এবং সেরকম যদি ঘটতে পারে, এবং যতক্ষণ না ছাত্রছাত্রীদের দাবি শুধু ছাত্রছাত্রীদের দাবি দেওয়াই নয়, আজকে উত্তরাখণ্ডে যতগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে, আজকে পান্না টাইগার রিজার্ভের পাশে যতগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে, গলায় ফাঁস দিয়ে শুয়ে রয়েছে, এদের প্রত্যেকের দাবি দেওয়া, মণিপুরের দাবি দেওয়া, এর সব দাবি দেওয়াকে নিয়ে দাঁড়াতে হবে। শুধু কয়েকজন দাঁড়ালে হবে না। একজন বিশ্ববন্দিত ব্যক্তিত্ব, তিনি আজকে নিজের দেশের কাছে বারংবার অনুরোধ জানাচ্ছেন যে একজন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তার পদত্যাগটা শুধু তিনি চাইছেন। দেশ সেটুকুনিও প্রয়োজন বোধ করছে না অন্তত তার সঙ্গে আলোচনাটুকু করার। আমি বুঝি না আপনারা এত অবাক হন কেন। বিগত 12-13 বছর ধরে অবাক হওয়ার মতো তো আর কিছু আছে? আর কিছু নেই তো। সারা ভারতবর্ষ জুড়ে এটা এরা ঘটাতে পারছে, তার কারণ যে দক্ষিণপন্থী দলগুলো আছে, সেই দক্ষিণপন্থী দলগুলোর নির্দিষ্ট কোনো রাজনৈতিক ক্ষমতা দখল ছাড়া আর কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বলে। যদি রাজনৈতিক উদ্দেশ্য থাকতো ক্ষমতা দখল ছাড়া, তাহলে বিজেপি 63% মানুষের বিরুদ্ধে ভোট দেওয়া সত্ত্বেও থাকতে পারত না। থাকতে পারছে, তার কারণ হচ্ছে এদের কাছে গিয়ে টাকা দেখালেই এরা বিক্রি হয়ে যায়। সেই জন্য শিক্ষা দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে দেশে। আমরা নিট প্রশ্ন বিতর্ক তো দেখছি। শিক্ষা থাকা মানেই সমস্যা।
শিক্ষা মানেই প্রশ্ন করতে শেখে, শিক্ষাটাকেই আগে বন্ধ করতে হবে। এখনো শিক্ষামন্ত্রীর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কোনো তার কোনো বক্তব্য নেই, না সরকারের কোনো বক্তব্য আছে। তারপর 21 দিন ধরে মানে গুণী মানুষ, সে 21 দিন ধরে যে অনশনে ছিল আমাদের জন্য, দেশের জন্য, তাকে বলপূর্বক জবরদস্তি করে, মানে এক প্রকার বলে যে ওই অপহরণ করার মতো অবস্থা, তাকে তুলে নিয়ে চলে যাওয়া হলো, কি হসপিটালাইজ করে দেওয়া হলো, কিন্তু তার সম্পূর্ণ মতের বিরুদ্ধে কাজটা করা হয়েছে। এবং এই জন্য দিল্লি পুলিশকে মানে জানায়, ধিক্কার জানায়। এবং সেখানে আমরা দেখতে পেলাম তার পরিবারকেও তথ্য দেওয়া হচ্ছে না। তার মানে ফোন করে অ্যালাউ নেই। এবং ম্যাডাম বারবার বলছে যে আমাকে ছাড়া, আমার অনুমতি ছাড়া যেন কোনো মেডিসিন বা কোনো কিছু যেন ওনাকে দেওয়া না হয়। এখনও উনি চালিয়ে যাচ্ছেন, মানে স্যার কি বলবো, মানে উনি এখনও তার অনশন চালিয়ে যাচ্ছেন। ওখানে উনি এখনও জল ছাড়া কিছুই খাননি মানে হসপিটালে, এখন জল ছাড়া কিছুই খাননি। উনি তার অনশন চালিয়ে যাচ্ছেন, কন্টিনিউ করছেন ওখান থেকে। আমাদের রাজ্যের শিক্ষার পরিস্থিতির হালও তো একই। রাজ্য তো এখন তো বলে নেই, যারা কেন্দ্রে তারাই এখন রাজ্যে। এছাড়া এর আগেও রাজ্যের অবস্থা খুবই খারাপ। আগের যে সরকার ছিল তারাও তো তাদেরকে শিক্ষার কোনো গুরুত্ব ছিল না। আর যে রাজ্যে শিক্ষার গুরুত্ব নেই, সে রাজ্যের অবস্থা মানে বলে লাভ নেই। যার বেস নেই সে রাজ্য অতীব ভয়াবহ। আগেও ছিল, এখনও তো আর বলে লাভ নেই। যদি সেন্ট্রাল যদি মানে কেন্দ্রীয় সরকার যদি কোনো পদক্ষেপ নিতে শিক্ষা নিয়ে, তাহলে এই বর্তমান যে সরকার এখন এখানে এসছে, যে ক্ষমতায় এসছে, সেই সরকারও প্রপারলি মানে স্টেপ নিত। কিন্তু ব্যাপারটা দুটো সবই একই। আর আগের যে সরকার ছিল, এটা মানে গল্প একই, এই এপিটোপিক, মুদ্রার এপিটোপিক, আর কিছু না। আমরা আমাদের দেশের যে সরকারের কাছে আবেদন জানাবো যে আপনারা অবিলম্বে পুরো সমস্যাটার গভীরে যাওয়ার চেষ্টা করুন, তদন্ত করুন, দোষীদের শাস্তি দিন, যাতে আর ছাত্রছাত্রীদের এরকম সংশয়ের মধ্যে প্রতারণার ভয়ে শঙ্কায় দিন কাটাতে না হয়। এবং হচ্ছে যে মাননীয় সোনাম ওয়াংচুক সহ যারা হচ্ছে যে এই অনশন কর্মসূচি পালন করছিলেন, আরও অনেক ছাত্রছাত্রী যারা পালন করছেন, এদের সবাইকার স্বাস্থ্যের প্রতি নজর দিন এবং তাদের দাবির প্রতি আপনারা সহানুভূতিশীল হন। আপনি আজকে প্রতীকী অনশনে যোগদান করেছেন, আপনি অনশনকারী। এত দিন ধরে স্যার এত ছাত্রছাত্রীদের দেখে আসছেন যারা চিকিৎসা নিয়ে পড়াশোনা করার জন্য তারা তৈরি হচ্ছেন। এই যে ছাত্রছাত্রীদের যে মানসিক পরিস্থিতি, তার উপর যে অত্যাচার, সেটাকে কীভাবে দেখছেন? এটা অসহনীয় অত্যাচার। আজকে যদি আমি হঠাৎ করে একটা পরীক্ষা দিয়েছি বা পরীক্ষা দেওয়ার একদিন দুদিন আগে জানতে পারি যে কালকে পরীক্ষা হবে না, 7 দিন পর, বহু ক্ষেত্রে এরকম হচ্ছে পরীক্ষা দিচ্ছি, কদিন পরে সেই পরীক্ষাটা বাতিল হচ্ছে। এটা যে কোনো ছাত্রছাত্রী কেন, যারা পরীক্ষার ব্যবস্থাটার ভিতর দিয়ে যান, তাদের কাছে এটা একটা প্রচণ্ড রকমের মানসিক চাপ। এবং সেই মানসিক চাপ সহ্য করতে না পেরে আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের দেশের প্রায় 12 জনের মতো একেবারে মেধাবী ছাত্রছাত্রী এই অসময়ে তারা হচ্ছে যে জীবনের মানেটা কোথাও একটা অন্যরকম পাল্টে গেল, জীবনে নিজেকে ব্যর্থ বলে মনে করে তারা হচ্ছে যে আত্মহননের পথ বেছে নিয়েছেন। এটা অত্যন্ত রকমের একটা কঠিন সংকটের সময়, একটা লজ্জার সময়। এখন আমাদের একটা কথা ভাবা দরকার। দেখুন, এই যে শিক্ষা নিয়ে দুর্নীতি, স্বাস্থ্যের বিভিন্ন বিষয় নিয়ে দুর্নীতি, এটা যে আমাদের রাজ্যেও আমরা দেখেছি, অভিজ্ঞতার ভিতর দিয়ে আমরা গেছি, এবং আমাদের কেন্দ্র যারা শাসন করছেন সেখানেও আমরা দেখছি। আমাদের কোথাও একটা মনে হচ্ছে যে এই যে দুর্নীতিগুলো ধারাবাহিকভাবে হয়ে যাচ্ছে, যে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, একেবারেই প্রাতিষ্ঠানিক একটা চেহারা নিচ্ছে দুর্নীতিগুলো, এর পিছনে কারণটা সেটাও কোথাও একটু ভেবে নেওয়ার দরকার। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমাদের যে জাতীয় স্বাস্থ্যনীতি বলুন বা জাতীয় শিক্ষানীতি বলুন, সেখানে কোথাও হচ্ছে যে সরকার তার দায়টাকে অস্বীকার করে এই শিক্ষা, স্বাস্থ্য সমস্ত বিষয়টাকে তার একটা বেসরকারিকরণের পরিকল্পনা কোথাও করেছেন। দেখবেন বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি কলেজ, উচ্চশিক্ষার বেসরকারি প্রতিষ্ঠান, সেইগুলিকে যতটা বেশি উৎসাহ দেওয়া হচ্ছে, সরকার পরিচালিত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি, সেখানে হচ্ছে যে পরিকাঠামোর উন্নয়ন হচ্ছে না, সেখানে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হচ্ছে না, নিয়োগ হলেও সেখানে দুর্নীতি, মানে এইরকম একটা পরিস্থিতিতে আছে। তো যেখানে আবার ওই জায়গাটায় আসতে চাইছি, যেখানে সরকারের পরিকল্পনা হচ্ছে যে একেবারেই শিক্ষা এবং স্বাস্থ্যটাকে বেসরকারিকরণের হাতে ঠেলে দেওয়া, সরকারের দায়টাকে অস্বীকার করা, সেখানে কি এরকম কোনো চিন্তা তাদের কাজ করে যে যদি আজকে এই যে সরকার পরিচালিত পরীক্ষা ব্যবস্থা, সরকার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান, তাদের সেইগুলিতে যদি এরকম দুর্নীতি বা অরাজকতার একটা পরিবেশ তৈরি হয়,
যেরকম আমাদের রাজ্যেও আমাদের হয়েছে, সেখানে অভিভাবকরা হতাশ হবেন শেষ পর্যন্ত। কোথাও কি একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন যে না না বাবা, আর আমাদের সরকারি কলেজে ভর্তি করার দরকার নেই, আমরা হচ্ছে যে প্রাইভেট কলেজগুলিতে আমার ছেলে মেয়েগুলিকে পড়াশোনা করাতে পারি কিনা সেদিকে দেখি। আমার মনে হয় তাদের যে পরিকল্পনা, নীতিগত যে চিন্তাভাবনা, তারই একটা প্রকাশ হচ্ছে এখানে। এবং স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন, যদি এই ঘটনা ঘটে যে প্রাইভেটে পড়াশোনা করা ছাড়া আমাদের সামনে আর উপায় নেই, তাহলে আমাদের দেশের অসংখ্য ছাত্রছাত্রী যারা হচ্ছে যে আর্থিকভাবে ততটা সক্ষম অবস্থায় নেই, তাদের যে পড়াশোনা করে জীবনে বড় হওয়া, পড়াশোনা করে দেশকে, তাদের যে অধীত বিদ্যাকে দেশের কল্যাণের জন্য প্রয়োগ করা, এর যে সুযোগ থেকে আমাদের দেশের অগণিত ছাত্রছাত্রী তারা হচ্ছে প্রত্যেক দিন বঞ্চিতই হতে থাকবেন। মনে হয় সরকারের পরিকল্পনার সঙ্গে কোথাও একটা এই সব কিছু সাবিত। কি মনে হয় এই সংসদ অভিযান কি কোনোভাবে সফল হবে? কারণ দিল্লির যে পরিসর, সেই পরিসরে ছাত্রছাত্রীরা কি এই অনশন এবং এই অভিযান সফল করতে পারবে? দেখুন, আমি তো সবসময় সাধারণ মানুষের পক্ষে। সবসময় মনে হয় যে জনতা যে অধিকার তার প্রাপ্য, সেই প্রাপ্য অধিকার বহু বছর ধরে জনতার কাছে নেই। আমরা এখন সেই অধিকার চেয়ে যখন কোনো প্রোটেস্ট করার চেষ্টা করছি, যখন কোনো আন্দোলন তৈরি করার চেষ্টা করছি, তখনও প্রশাসন, পুলিশ বা আধিকারিকরা, সরকারি আধিকারিকরা যেভাবে আমাদের সাথে ব্যবহার করছে, তাতে প্রায় মনে হচ্ছে যেন আমরা গণতান্ত্রিক দেশে বাসই করি না। যে মিছিলের কথা তুমি বললে, আমি অ্যাবসলিউটলি আশা করি যে সেই মিছিল যাতে সফল হোক। যত মানুষ যন্তর মন্তরে এই গোটা আন্দোলনকে সাপোর্ট করতে গিয়েছেন, তার থেকেও বেশি মানুষ যাতে সেই মিছিলে সামিল হন। কারণ এই প্রশ্ন করার যে তাগিদটা, এই তাগিদটা যদি আমরা আস্তে আস্তে খুইয়ে দিই, তাহলে আমাদেরকে চোখ, কান, নাক সব কিছু বুঝে এটাই সহ্য করতে হবে যা আমাদের কাছে কর্পোরেট বা সরকারি আধিকারিকরা একসাথে হাত মিলিয়ে নিয়ে আসবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে স্বচ্ছ জলের ব্যবস্থা নেই, আমরা দেখতে পাচ্ছি যে স্বচ্ছ হাওয়ার ব্যবস্থা নেই। AQI কি, যমুনার আসল অবস্থা কি, গঙ্গাতে আসলে কতটা পলিউশন রয়েছে, এই বিষয়গুলি নিয়ে আমাদের কাছে কোনো তথ্য প্রেজেন্ট করা হচ্ছে না। যেখানে আদিবাসীরা তাদের জীবন জীবিকা নিয়ে লড়াই করছেন, সেখানে তাদেরকে মেডিকেল এক্সামিনেশনের নাম করে মধ্যপ্রদেশের যে আন্দোলন চলছিল, তার যে গোটা সেটিংটা, সেটাকে পুলিশ এসে ভেঙে দিচ্ছে। এবং যারা আন্দোলনকারী তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাওয়া হচ্ছে। নয় অজুহাত দেখানো হচ্ছে যে তাদের শরীর ঠিক রাখার জন্য তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে, নয় এটা বলা হচ্ছে যে অনেক দিন ধরে আন্দোলন চলছে, তার জন্য সরকারের অসুবিধা হচ্ছে, তাই জন্য এই আন্দোলন তুলতে হবে। মুশকিল হচ্ছে আমাদেরকে চোখ খুলে এটা বুঝতে হবে যে এতদিন ধরে নিজের কাজ ছেড়ে যারা আন্দোলন করছেন, তারা কেন করছেন। সবারই নিজের জীবনে কাজ রয়েছে, যেরকম মধ্যবিত্ত মানুষের, উচ্চবিত্ত মানুষের কাজ রয়েছে, সেরকম যারা আন্ডারসার্ভ কমিউনিটি, তাদেরও কিন্তু কাজ রয়েছে। যারা দিন আনছেন দিন খাচ্ছেন, তাদেরও কিন্তু কাজ রয়েছে। সুতরাং তারা যখন বারবার আন্দোলিত হচ্ছেন, তখন দেশের অবস্থা ভালো নয়। আমাদের কাছে যে স্ট্যাটিস্টিক্স দেওয়া হচ্ছে, সেটাও ঠিক স্ট্যাটিস্টিক্স নয়, সেটা আমাদের কাছে অ্যাবসলিউটলি পরিষ্কার। কারণ এখানে আমরা তো এটা সহ্য করতে পারি না যে কিছু ডেটা সেন্টার তৈরি হবে বলে আমাদের পানীয় জল সরু হয়ে যাবে বা আমাদের পানীয় জলটি কালো হয়ে যাবে। এই বিষয়গুলোর উল্টো দিকে দাঁড়িয়ে আজকে প্রকৃতির যা অবস্থা, আজকে জেন্ডারের যা অবস্থা, যে পরপর ধর্ষণের ঘটনা ঘটছে এবং পরপর নাবালিকাদের ধর্ষণের ঘটনা ঘটছে, যে কোনো সময় যে কোনো জায়গায় মহিলারা খুন হয়ে যাচ্ছেন, এই বিষয়গুলিকে নিয়ে যতটা কথা হওয়া উচিত সেটা কিন্তু হচ্ছে না। তার থেকে বেশি করে প্রচার হচ্ছে কিভাবে হিন্দু বা মুসলমানের মধ্যে একটা ঝামেলা তৈরি হচ্ছে, কিভাবে ধর্মের কোন পক্ষে আমাদের দাঁড়ানো উচিত, কোথায় নতুন মন্দির হচ্ছে বা কোথায় কোন মসজিদ ভাঙা হচ্ছে, এই নিউজগুলো অনেক বেশি করে পপুলার মিডিয়াতে আমাদের কাছে আসছে। যখন কিনা সারা দেশ যে আন্দোলিত, সারা দেশের যে নানান জায়গায় অধিকার আন্দোলন চলছে, সেটা কেন চলছে বা যারা করছেন তারা কেন করছেন, সেইটা কোনোভাবে পপুলার মিডিয়াতে উঠে আসছে না। এই বিষয়গুলি প্রশ্ন অতীত যদি হয়ে যায়, তাহলে কিন্তু সরকার বা কর্পোরেট যা চাইবে সেটাই করতে থাকবে। তার উল্টো দিকে দাঁড়িয়ে কোথাও আমার মনে হয় যে 20 তারিখের মিছিল, কালকের মিছিল একটি স্টেটমেন্ট দাবি করে। 20 তারিখের মিছিল এইটা বোঝানোর স্টেটমেন্ট যে আমরা সবাই চুপ করে চোখ কান নাক বন্ধ করে থাকার মতন পরিবেশ থাকতে চাই না।
আমরা প্রশ্ন এখনো করতে চাই 10 জন যে ছাত্রছাত্রী মারা গেছে, যারা বছরের পর বছর ধরে নিট নিয়ে পড়াশোনা করেছেন, কিন্তু হঠাৎ করে এক্সামের আগে পেপার লিক হয়ে যাওয়ার কারণে তাদের গোটা 7 বছর বা 8 বছরের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে, এবং যারা সেটা সহ্য করতে পারেননি তারা নিজেদেরকে শেষ করে দিয়েছে। এত কিছুর পরেও যদি মিনিমাম নম্রতা সরকারের আধিকারিকদের তরফ থেকে না থাকে যে তারা কমিউনিকেশন বা কনভারসেশন শুরু করতে চাইছে, তাহলে এই ধরনের স্টেটমেন্ট আমাদের বারে বারে রাস্তায় নিয়ে আসতে হবে, রাজপথে মিছিল হবে, এবং এইটা আরও বেশি করে সাকসেসফুল হোক সেই কামনাই আমি করছি।